আমরা মোড অফ হাইব্রিডাইজেশন থিওরি অনুযায়ী কি হচ্ছে না কার বন্ড অ্যাঙ্গেল কত, তার গঠনটা কেমন, এইগুলো দেখিয়েছিলাম। কিন্তু ওটা দেখানোর পরেও একটা সমস্যা থেকে যায়। সমস্যাটা কোথায় না, যেটা তুমি ভাবছো তার থেকে বন্ড অ্যাঙ্গেলগুলোর ভেরিয়েশন হয়। ধরো কারোর ক্ষেত্রে 180 ভাবছো, তারপরে দেখলো সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে ওর থেকে কম হচ্ছে, কি কারোর ক্ষেত্রে যেটা ভাবছো তার থেকে দেখা গেলো প্র্যাকটিক্যালি হয়তো একটু বেশি হচ্ছে। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলের যে ভেরিয়েশন, থিওরি আর প্র্যাকটিক্যাল মধ্যে পার্থক্য, সেইটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এনেছি VSEPR থিওরি। এটা হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স সেল কথাটার মানে কি? ধরো আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। তোমাকে যদি আমি জলের ক্ষেত্রে বলি, জলের ক্ষেত্রে তুমি কি করেছিলে, হাইব্রিডাইজেশনটা কত, sp3। তাহলে sp3 মানে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, s এর ভ্যালু কত 2, লোন পেয়ার কত 4 - 2 দ্যাট ইকুয়াল টু 2। এখন এই যে ভ্যালেন্স সেল, সেটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে লোন পেয়ার, একটা হচ্ছে বন্ড পেয়ার। তাহলে আমি যদি জলের ক্ষেত্রে এইরকম একটা স্ট্রাকচার আমি ধরি, এইরকম স্ট্রাকচার যদি ধরি, তাহলে এটা হচ্ছে লোন পেয়ার, কারোর সঙ্গে যুক্ত হয়নি, অথচ ইলেকট্রন পেয়ার রয়েছে। এইখানে যে ইলেকট্রন জোটটা রয়েছে দ্যাট ইজ বন্ড পেয়ার। এটা লোন পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার। তাহলে আমি যদি এদের ভ্যালেন্স সেল মানে হচ্ছে গিয়ে দুরকমভাবে, একটা লোন পেয়ার বন্ড পেয়ার, আমাকে এখন এই বন্ড অ্যাঙ্গেলের ওপর এই ভ্যালেন্স সেল অর্থাৎ লোন পেয়ার বন্ড পেয়ারের কি প্রভাব সেইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো NH3 মোড অফ হাইব্রিডাইজেশনটা ছিল sp3, তাহলে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত কত ছিল, 109°। তার পরিবর্তে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হয় কত, 107.5°, রাইট? কেন? তো এখানে ভেসপারের রুল কাজ করছে। ভেসপারের রুল কি? ভেসপারের রুলটা বলছে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। আরো বিশদে ব্যাখ্যা করি, অ্যামোনিয়াকে ছাড়ো, জলের ক্ষেত্রে এসো। জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার রয়েছে। তা ভেসপারের ফার্স্ট রুল বলছে যে লোন পেয়ার রিপালশনটা হচ্ছে গিয়ে মানে ওই বিকর্ষণ বলটা অত্যন্ত শক্তিশালী। এখানে দেখো এটা লোন পেয়ার, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ হচ্ছে। এইখানে এটা হচ্ছে বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে। আবার দেখো এই লোন পেয়ার বন্ড পেয়ার, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে লোন পেয়ার রিপালশন ফোর্স ইজ গ্রেটার দ্যান লোন পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। তার মানে বলছে এদের বিকর্ষণ বলটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এরা বিকর্ষণ বলটা সবচেয়ে বেশি হওয়ার জন্য ওরা কি হবে, পরস্পর থেকে সবচেয়ে বেশি দূরে সরে যাবে। যখনই দূরে সরে যাবে তখনই কি হবে, এই লোন পেয়ারটা এই বন্ড পেয়ারের কাছে চলে আসবে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল একটা কাজ করবে। আবার এই বন্ড পেয়ার তাদের মধ্যেও বিকর্ষণ বলটা কাজ করবে। কিন্তু এদের বিকর্ষণ বলের চেয়ে এদের বিকর্ষণ বলের মানটা কি হয়, বেশি হয়, যার জন্য এদের প্রেশারটা বেশি থাকে। তাহলে আলটিমেটলি প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে না, সবচেয়ে প্রভাব পড়ছে যে এই বন্ডটার মানে এই বন্ড অ্যাঙ্গেলের ওপর প্রভাবটা পড়ছে। বোঝা গেল? তাহলে এই বন্ড অ্যাঙ্গেলের ওপর প্রভাবটা পড়ছে। তাহলে এখানে লোন পেয়ার রিপালশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার আমার অ্যাকর্ডিং টু ভেসপার রুল সবচেয়ে শক্তিশালী এইটা, তারপরে হচ্ছে গিয়ে এইটা, তারপরে এইটা, এবং সম্পূর্ণভাবে সেটা প্রভাব পড়ছে কার উপর, এর বন্ড অ্যাঙ্গেলের উপর। হওয়া উচিত ছিল কত, 109°।
তার জায়গায় পরিবর্তিত হয়েছে 104.5 ডিগ্রি। সিমিলারলি যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে বলি, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয় না, ওর বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 107.5 ডিগ্রি। কেন এর ক্ষেত্রে এত হলো আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এত কম হলো কেন? তা সেইটা করতে গিয়ে বলছে অ্যামোনিয়ার লোন পেয়ার রয়েছে একটা, কারণ ওই যে তুমি মোড অফ হাইব্রিডাইজেশন বার করেছো, এক্স এর ভ্যালু কত 4 বার করেছো, এসে কত, এসে হচ্ছে গিয়ে 3, তাহলে লোন পেয়ার কত 1। এটা বার করার এটা প্রয়োজনীয়তা এইখানে, কারণ লোন পেয়ারগুলো খুব প্রয়োজন আমার। এবার দেখো এর ক্ষেত্রে তাহলে কি রয়েছে না, অনলি এখানে কি কাজ করছে, লোন পেয়ার রিপালশনটা নেই এখানে, এখানে কাজ করছে লোন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার। যেহেতু শক্তিশালী লোন পেয়ার রিপালশন ফোর্সটা নেই, যার জন্য কি হচ্ছে এদের বন্ড অ্যাঙ্গেলটা জলের ক্ষেত্রে যতটা কমে গিয়েছিল এদের ক্ষেত্রে ততটা কমে না, যার জন্য এর বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় ওই 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে আসে 107.5 ডিগ্রি, 107.5 ডিগ্রি। এরপরে দেখো আর একটা মজার কথা, সেকেন্ড রুলটা কি বলছে, বলছে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তাদের বন্ড অ্যাঙ্গেলের মানও তত বাড়বে। না, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ধন কোণ তত হচ্ছে গিয়ে বাড়বে। আগে ব্যাখ্যাটা করে নিই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা বুঝবে, এ এবং বি দুটো ভিন্ন মৌলের পরমাণু, ধরো একটা ইলেকট্রন দিয়েছে, ইলেকট্রন জোড় তৈরি করেছে, সেটা মধ্যখানে থাকবে, সেটা হচ্ছে দুজন মিলে উপভোগটা করবে, এটাই নিয়ম। কিন্তু এই দুটো পরমাণুর মধ্যে কোনো একটি মৌলের এই বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখার একটা প্রবণতা রয়েছে। তাহলে যাদের নিজের দিকে টেনে রাখার প্রবণতা রয়েছে আমি বলবো তাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। তো এইখানে বিষয়টা বন্ড অ্যাঙ্গেলের উপর কিরম করে প্রভাব বিস্তার করছে সেটা আমার জানতে হবে। তোমরা নিশ্চিত পড়ে এসছো পিরিয়ডিক টেবলে, পড়ে ফেলেছো নিশ্চয়ই, যে একটা পিরিয়ডের বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ওপর থেকে নিচের দিকে গেলে কমে। তাহলে খেয়াল করে দেখো, আমি একটা এক্সাম্পল দিই। আমি বলেছি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, NH3 আর PH3, রাইট? NH3 আর PH3 এদের মধ্যে তাহলে কার বন্ড অ্যাঙ্গেলটা বেশি? খেয়াল করে দেখো, দুজনেই কিন্তু sp3 সংকরায়ন, এবং তুমি এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল মান পেয়েছো 107.5 ডিগ্রি, আর এর ক্ষেত্রে মোটামুটি ধরো 96 ডিগ্রি, 92 ডিগ্রি, তার প্র্যাকটিক্যাল ভ্যালুটা হলো। এখন প্রশ্ন হচ্ছে কেন না, তুমি জানো যে একটা পিরিয়ডে এটা হচ্ছে কত 15 নম্বর শ্রেণীর মৌল, 15 নম্বর শ্রেণীর মৌলে কি আছে, N ওপরে আছে, P নিচেই আছে, নিশ্চয়ই পড়েছে। একটা গ্রুপে 15 নম্বর পিরিয়ড বলছি, 15 নম্বর গ্রুপে 15 নম্বর এই গ্রুপে ওপরে আছে নাইট্রোজেন, নিচে আছে ফসফরাস। তাহলে একটা শ্রেণীতে ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কমতে থাকে। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের চেয়ে বেশি। তাহলে কেমন দাঁড়াচ্ছে জিনিসটা, বলছে এখানে ধরো নাইট্রোজেন আছে, হলো কি করছে এই NH, অর্থাৎ N করছে কি না এই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানছে, অবভিয়াসলি ফসফরাসও টানছে, কিন্তু নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তাহলে এই বন্ধনের ইলেকট্রন জোড় বেশি পরিমাণে সরে যাচ্ছে, নাইট্রোজেনের একদম কাছে চলে আসছে। তাহলে নাইট্রোজেনের কাছে যখন চলে আসছে, তাহলে এই বন্ধনে ইলেকট্রন জোড় যাচ্ছে কাছে, এই বন্ধনেরও যাচ্ছে, তাহলে ইলেকট্রনগুলোর মধ্যবর্তী এই বন্ড পেয়ারের
বন্ড পেয়ার দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের পরিমাণ কি হয়েছে, কমে গেছে। দূরত্বের পরিমাণ যদি কমে যায় তাহলে তাদের বিকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। তাহলে এদের ভেতরে যে রিপালসিভ ফোর্স সেটা যদি বেশি হয় তাহলে এর প্রেশারটা কি হবে, যতটা দেওয়ার চেষ্টা করছিল তার তুলনায় কম হবে, কারণ রেজিস্ট্যান্স পাওয়ারটা বেড়ে গিয়েছে তো, যার জন্য বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, এর তুলনায় বেশি। কিন্তু এর ক্ষেত্রে কি হবে না, বন্ডেড পেয়ারগুলো অনেকটা দূরে রয়েছে, দেখো এই ডিস্টেন্সে থাকে। তাহলে স্বাভাবিক নিয়মে বন্ধন ইলেকট্রন জোড় যদি দূরে থাকে তাহলে এদের মধ্যে বিকর্ষণ বলের পরিমাণটা কি হবে, বিকর্ষণ বলের পরিমাণটা অনেক কম হবে। যখনই বিকর্ষণ বলের পরিমাণটা কম হবে তখনই এদের এই লোন পেয়ারের প্রেসারটা কি হবে, বেশি হবে, যার জন্য এর বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে হয়ে গেছে ধরো 92 ডিগ্রি, 92 ডিগ্রি হয়ে গেছে। এইটা হচ্ছে কি সেকেন্ড রুল। থার্ড রুল, থার্ড রুলটা কেমন দেখো। থার্ড রুল বলছে যে কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য মৌলের পরমাণু, ছাড়া অন্য মৌলের পরমাণু, মানে ধরো আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে বলছি PF3 PCl3 PBr3 PI3, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু P, একটাই আছে F, একটাই কি আছে Cl, Br, তারপরে কি আছে PI3। তা আমাকে বলছে যে এদের ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেল, সেই বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা লিখতে হবে। তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণু প্রত্যেকের ক্ষেত্রে একই আছে। কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য মৌলের পরমাণু, অন্য মৌল কি, এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এবং প্রত্যেকের ক্ষেত্রে এখানে লোন পেয়ারটা রয়ে গিয়েছে। এখন তাহলে কার বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে? আমি বলেছি কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য মৌলের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে, বন্ড অ্যাঙ্গেল কমে। তাহলে দেখো এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, তাই ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি কার, সে ফ্লোরিনের। তো তাই ফ্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে এর বন্ড অ্যাঙ্গেলের মানটা কি হবে, সবচেয়ে কমবে। তাহলে সবচেয়ে বেশি থাকবে বন্ড অ্যাঙ্গেলটা কার ক্ষেত্রে, তাহলে বন্ড অ্যাঙ্গেল অর্ডারটা হবে লাইক দিস। প্রশ্ন হচ্ছে কেন, কেন? কারণটা হচ্ছে যে দেখো এই বন্ধনে ইলেকট্রন জোড় যেটা এখানে থাকা উচিত ছিল তার থেকে সেই বন্ধন ইলেকট্রন জোড়টা কি হলো, এদিকে সরে এলো। যখনই এইদিকে সরে এলো দ্যাট মিনস, খেয়াল করে দেখো আগে বন্ড পেয়ারগুলোর ডিস্টেন্সটা যা ছিল এখন বন্ড পেয়ারের ডিস্টেন্সটা কি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তাহলে বন্ড পেয়ারের ডিস্টেন্স বেশি হয়ে গেলে তাদের মধ্যে বিকর্ষণ বলটা কি হবে, কমে যাবে। যখনই কমে যাবে তখনই এর প্রেশারটা কি হবে, বেশি হবে। যখনই প্রেশারটা বেশি হবে তখন বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, বেশি স্কুইজ করে যাবে। তাই যার জন্যই বলেছিলাম যে কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য মৌলের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। স্বাভাবিক নিয়মে এটা হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে, ধরো একদম খুব স্পেসিফিক কোশ্চেন হচ্ছে PF3 এবং PH3, রাইট? PF3 এবং PH3 আমি দেখছি যে এর বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 92 ডিগ্রি, অথচ এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 96 ডিগ্রি। তুমি এক্ষুনি আমাকে বলে স্যার আপনি তো বললেন যে কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য মৌলের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তাহলে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। তাহলে সেই অনুযায়ী ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই হচ্ছে হাইড্রোজেনের চেয়ে বেশি। তাহলে ভেসপারের থার্ড রুল অনুযায়ী তো এই বন্ড অ্যাঙ্গেলটা কম হওয়া উচিত ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি এইটা শো করছে। এই বিষয়টা একটু পরিষ্কার করতে হবে, রাইট? দেখো ব্যতিক্রম সবসময়, মানে এক্সেপশন অলওয়েজ ডিস্টার্ব দ্য ট্রুথ। বিষয়টা কি হয়েছে দেখো, পি এর ভ্যাকেন্ট ডি রয়েছে, শূন্য ডি কক্ষক রয়েছে। এখানে ফ্লুরিনের মাথায় কি রয়েছে, লোন পেয়ার রয়েছে।
চলেছে, এরও তাই। তাহলে হচ্ছে কি, যেমন বন্ড পেয়ারটা এদিকে সরে এসছে, ওকে, নো প্রবলেম, বাট এই যে এফের মাথায় যে লোন পেয়ার, দ্যাট হ্যাজ বিন ডোনেটেড টু দ্য ভ্যাকেন্ট ডি অরবিটাল অফ দিস পি অ্যাটম। ফসফরাসের যে ভ্যাকেন্ট বা শূন্য ডি কক্ষক রয়েছে, সেই শূন্য ডি কক্ষক এটা দিয়ে দিচ্ছে, তাহলে এও দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, এই ইলেকট্রন পেয়ার সে এইখানে কাছে চলে গেছে, এখানেও কাছে চলে এসছে। তাহলে যখন এরা কাছে চলে গেছে, তখন এদের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা কমে গিয়েছে। যার জন্য তুমি যেটা ভাবছিলে যে এই বন্ড পেয়ারটা এখানে সরে আসার জন্য লোন পেয়ারের প্রেশারটা বাড়বে, বন্ড অ্যাঙ্গেল কমাবে, কিন্তু এর লোন পেয়ারটার ভ্যাকেন্ডিতে দেওয়ার জন্য কাছে চলে গিয়ে এদের মধ্যে বিকর্ষণ বলটা বেড়ে গেছে। এদের মধ্যে বিকর্ষণ বল বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে, নিশ্চিতভাবেই বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গিয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? দ্যার ইজ নো লোন পেয়ার অন হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের উপর কোনো লোন পেয়ার নেই। তাহলে ওদের উপর যদি লোন পেয়ার না থাকে, তাহলে কি হবে? তাহলে ডোনেশনের কোনো প্রশ্নই নেই, যার জন্যই ওদের সেরকম এফেক্ট কিছু করে না। লোন পেয়ারের এফেক্টটাই বন্ড পেয়ারের উপর থাকে, যার জন্য বন্ড অ্যাঙ্গেলটা কম হয়। বেশ, এবার দেখো, তোমাকে আমি কয়েকটা এক্সাম্পল, ধরো আমি বলেছি HCF4 এর গঠনটা কেমন। HCF4, অথবা তার আগে আরেকটা কথা বলি, ধরো CO2, আমাকে বলছে CO2-র বন্ড অ্যাঙ্গেলটা তুমি ভেসপার দিয়ে ব্যাখ্যা করো। তাহলে ভেসপারে কি ছিল? লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার, বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। ধরো আমি বলছি CO2 কার্বনের কটা? 4টে। তাহলে এখানে হচ্ছে এইভাবে তৈরি করেছে। হ্যালো, এইবার খেয়াল করে দেখো, এদের বন্ড অ্যাঙ্গেলটা 180 হচ্ছে কি করে? কোনো হাইব্রিডাইজেশনের ব্যাখ্যা নয়, শুধু ভেসপার দিয়ে। তাহলে ভেসপারে বলেছিলাম লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার, গ্রেটার দেন বন্ড পেয়ার। তাহলে CO2-র ক্ষেত্রে নিশ্চিতভাবে কার্বনের উপর কোনো লোন পেয়ার নেই। তাহলে এখানে প্রথম ধাপটা বাতিল, লোন পেয়ার রিপালশন নেই, বা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ নেই, কেবল রয়েছে কোনটা? বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার রিপালশন রয়েছে। এই রিপালশন বা বিকর্ষণটা তোমার মিনিমাইজ করতে গেলে বন্ড পেয়ারগুলোকে পরস্পরের থেকে সবচেয়ে সেফ ডিস্টেন্স বা সেফ জোন বা কোন অ্যাঙ্গেলে থাকলে বিকর্ষণটা সবচেয়ে কম হবে, 180 ডিগ্রিতে থাকলে কম হবে। যার জন্য এই ভেসপাত দিয়েও আমি ব্যাখ্যা করতে পারি যে CO2-র বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। CO2-র ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো আরেকটি প্রশ্ন, আমি লুইস ডট গঠনে CO-র গঠনটা আমি আঁকতে বলাটা আমার মিস্টেক হয়ে গেছে, সেইটা আমি একটুখানি ঢুকিয়ে দিই। CO, দ্যাট মিনস কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের গঠনটা যদি দেখো, ধরো এটা হচ্ছে কার্বন, এখানে আছে অক্সিজেন, রাইট? এরা যদি ডাবল বন্ড তৈরি করে, আর কার্বনের এখানে কি রয়েছে? 2টো ইলেকট্রন রয়েছে, রাইট? অক্সিজেনের এটা রয়েছে। এখন দেখো, অক্সিজেনের বাইরে কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেছে, বাট কার্বনের ঘাটতি হয়ে গেছে। তখন কি হবে? তখন হচ্ছে এই যে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা ছিল, দ্যাট উইল বি ডোনেটেড টু দ্যাট কার্বন অ্যাটম। তারপরে কার্বন মনোক্সাইডের গঠন যদি আমার এইটা না করা হয়, তুমি CO-র গঠনে অষ্টক নিয়মটাকে তুমি মানাতে পারবে না। 2, 4, 6, এই 2, 8। এরও দেখো 2, 4, 6, 2, 8 মিলে গেল। বেশ, এইবার দেখো, আমি বলেছি HCF4 এই অণুটার গঠনটা কেমন হবে এবং এদের বন্ড অ্যাঙ্গেলটা কি হবে। ভেরি সিম্পল, প্রথমে হচ্ছে সেই x এর ভ্যালু আর করবে, 4 + ½ ইন্টু 8 - 4, দ্যাট ইকুয়াল টু 4 + ½ ইন্টু 6। তাহলে এটা যখন x এর ভ্যালু 6 হবে, তাহলে এদের
তোমার মোড অফ হাইব্রিডাইজেশনটা কি হবে? ধরো sp3d2 or d2sp3, any one of it। এখন ঘটনা হচ্ছে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত ছিল এদের? তাহলে এরকম, এখানে xc, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে বুঝতে গেলে তোমাকে আগে লোন পেয়ার কটা আছে আগে বার করে নিতে হবে, কারণ তাদের তো একটা এফেক্ট রয়েছে। খেয়াল করে দেখো, তাহলে লোন পেয়ার সমান হচ্ছে কত? x মাইনাস এস এ 6 মাইনাস 4 দ্যাট ইকুয়াল টু 2, মানে দুটো লোন পেয়ার রয়েছে। এখন এই দুটো লোন পেয়ার কোথায় আছে? এই দুটো লোন পেয়ার কোথায় আছে? আমি যদি সবসময় লোন পেয়ারগুলো কোথায় থাকবে না, যাতে তাদের রিপালশনটা সবচেয়ে কম হয়। তাহলে তাদের রিপালশনটা সবচেয়ে কম হয় মানে কত? ওরা 180 ডিগ্রিতে থাকলে সবচেয়ে বেস্ট হবে। তাহলে আমি যদি এই যে এখানে একটা লোন পেয়ার ইউজ করি, এখানে একটা লোন পেয়ার ইউজ করি, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? একজন ওপরে আছে, নিচে আছে, অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হলে এদের রিপালশনটা সবচেয়ে কম হবে। তুমি যদি মনে করো না ওখানে আমি দেবো না, আমি এখানে দেবো, আমি এখানে দেবো, এগুলোতে আমি এফ দিয়ে দেবো, এগুলোতে আমি এফ দিয়ে দেবো, হবে না, কারণ এখানে এদের বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি রিপালশনটা তো অনেক বেশি, দ্যাট ইজ আনস্টেবল। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে কোথায় না, মধ্যে একটা স্কোয়ার রয়েছে, তার উপরে নিচেই লোন পেয়ার থাকবে, সেটাই হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। যার জন্য xcf4 এর গঠনটা হচ্ছে কেমন না, একটা স্কোয়ারের মতন। স্কোয়ারের মতন হওয়ার জন্য ধরো এর বন্ড অ্যাঙ্গেলটা পরস্পরের সঙ্গে কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ একটা বড় ক্ষেত্রে কর্ণগুলো পরস্পরের সঙ্গে সমকোণ সমদ্বিখণ্ডিত করে। তাহলে বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে কত? 90 ডিগ্রি। তারপরে তখন এর ছবিটা দাঁড়িয়ে যাবে এই রকম। এফ 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 এফ, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার। ওরা হচ্ছে গিয়ে 180 অ্যাপার্টে রয়েছে, মানে রিপালসিভ ফোর্সটা কম, যার জন্য কোনো অসুবিধা নেই। এবার ধরো আমি বলছি IF7 এর স্ট্রাকচারটা কেমন হবে, বন্ড অ্যাঙ্গেলটা কেমন হবে? IF7 আয়োডিন হেপ্টাফ্লুরাইড। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমের এক্স এর ভ্যালুটা বার করব, এক্স ইকুয়াল টু কত? এস এ মানে 7 প্লাস হাফ ইন্টু জি মাইনাস ভি, 7 প্লাস হাফ ইন্টু 7 মাইনাস 7 দ্যাট ইকুয়াল টু 7। তাহলে sp3d3, sp3d3 তার মানে কেমন? পেন্টাগোনাল বাই পিরামিডাল। কেমন? ধরো এটা একটা পেন্টাগন, হিয়ার ইট ইজ পেন্টাগন, এটা একটা গেল, এটা একটা গেল, উপরে একটা নিচে একটা, তাহলে কেমন যাবে? এরকম। তার নাম্বার অফ লোন পেয়ার কত? এক্স মাইনাস এস এ কত হচ্ছে? 7 মাইনাস 7 দ্যাট ইকুয়াল টু 0। তার মানে লোন পেয়ার নেই। তার মানে পেন্টাগোনাল বাই পিরামিডাল মানে কি না, এটা পেন্টাগন, একটা পঞ্চভুজের প্রত্যেকটা কর্নারে রয়েছে এক একটা এফ, এবং ওপরে একটা আছে, নিচে একটা আছে। এটা হচ্ছে পেন্টাগোনাল বাই, মানে উপর থেকে প্রত্যেকটা কর্নারের সঙ্গে যদি যোগ করো তাহলে ওপরে একটা পিরামিড পাও, আবার তলা থেকে যদি আবার মধ্যখানে পেন্টাগনের কর্নারের সঙ্গে যোগ করো তুমি সেখানেও আবার একটা পিরামিড পাও, যার জন্য এটার নামটা হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিডাল। ধরো এবার বলছি IF5, দেন হোয়াট ইজ স্ট্রাকচার? IF5 তাহলে কি হবে না, x ইকুয়াল টু 5 প্লাস হাফ ইন্টু 7 মাইনাস 5, 5 প্লাস হাফ ইন্টু 6। তাহলে এটা হওয়া উচিত sp3d2 বা d2sp3 অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে কি, মধ্যখানে একটা স্কোয়ার, ওপরে একটা উঠে গেছে, নিচে একটা নেমে গিয়েছে, তাহলে ওগুলোকে যোগ করে দিলাম, নিচে থেকেও যোগ করে দিলাম, অক্টাহেড্রাল পেয়ে গেলাম। এবার লোন পেয়ার এক্স মাইনাস এসে তাহলে কত হচ্ছে? 6 মাইনাস 5, একটা লোন পেয়ার হয়েছে। তাহলে অক্টাহেড্রাল মানে ছবিটা কেমন বলেছিলাম না, মধ্যেখানে একটা বর্গক্ষেত্র স্কোয়ার, সেখানে আছে আই,
প্রত্যেকটা কর্নারের সঙ্গে যুক্ত আছে, এখানে হচ্ছে এফ, প্রত্যেকটা কর্নারের সঙ্গে রয়েছে এফ, রাইট? আর কি রয়েছে না একটা লোন পেয়ার, তাহলে এর তো আর একটা হাত থাকা উচিত ছিল, তাহলে সেখানে কি থাকবে? লোন পেয়ার থাকবে। তার মানে এটা হয়ে গেল এইখানে লোন পেয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এই ওপরের থেকে এদের মধ্যে যোগ করি, ওপরের থেকে এই কর্নারগুলোকে যোগ করি, তাহলে তৈরি হচ্ছে স্কোয়ার পিরামিড। একটা স্কোয়ার, তার উপরে হচ্ছে কি তৈরি করছে? পিরামিড তৈরি করছে, বর্গ পিরামিডীয়। তাহলে এদের বন্ড অ্যাঙ্গেলগুলো কত হবে? স্কোয়ার যেহেতু, বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এইভাবে, এইবার ধরো তোমাকে আমি বললাম যে H2O SO2 যেটা তোমাদের মানে এইচএসে পড়ানো হবে, সেটা হচ্ছে গিয়ে H2O NH3 H2S SO2, এদের স্ট্রাকচারগুলো। PCl5টা তো শিখেই গেছো, ভেরি সিম্পল। মোড অফ হাইব্রিডাইজেশনটা বার করবে, দিয়ে দেখে নেবে এর বন্ড অ্যাঙ্গেল কেন 104.5 হয়, 107.5 হয়। এর হচ্ছে গিয়ে তাহলে কত? সালফারে যদি হয় তাহলে কত হবে? এসের মাথায় দুটো লোন পেয়ার থাকবে, জাস্ট এর মতনই, ভি শেপড। এর আকৃতি কি? ভি আকৃতি, কারণ এই দুটো লোন পেয়ার রয়েছে। SO2 এর 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 তোমার হচ্ছে গিয়ে sp2 হাইব্রিডাইজেশন, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত? এইগুলো সব বার করেছো, তোমার নিজেরা বার করে দিয়েছো। বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, কিন্তু 120 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু লোন পেয়ারটা রয়ে গেছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন একটা থেকে গেছে, সেই কারণে বন্ড অ্যাঙ্গেল 119.5 ডিগ্রি হয়ে যায়। এরকম প্রশ্ন আমি তোমাকে করতে পারি। এগুলো গেল এদের স্ট্রাকচার সংক্রান্ত। এইবার তোমাকে একটা নতুন টার্ম তোমার সামনে আমি নিয়ে আসব। নতুন টার্মটা আনার পিছনে মূল কারণ হলো তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনের ক্ষেত্রে ভিন্ন মৌলের পরমাণু হলে বন্ধনের ইলেকট্রন জোড়টা কোনো একটা দুজনের ঠিক মধ্যেখানে থাকবে এমনটা নয়। যার ইলেকট্রনের ওপর আকর্ষণ বলটা বেশি, সে হচ্ছে কি করছে না, বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখছে। এটাই হচ্ছে গিয়ে ধর্ম। দেখো, তা এর ফলে কি হয়? এর ফলে হয় কি না, এদের মধ্যেখানে ইলেকট্রন জোড় যখন এখান থেকে একটু শিফট করে যাবে কোনো একটার দিকে, তাহলে এ পেয়ে যাবে এদের ঋণাত্মক আধানের একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, সুবিধা পেয়ে যাবে। আর এ পেয়ে যাবে কি সেই সেম অ্যামাউন্টের ধনাত্মক আধান একটা তৈরি হবে এর মাথায়। তাহলে কি হলো? এই যে বন্ডটা, এই বন্ডের যে দুটো অ্যাটম রয়েছে, এদের মাথায় মেরু তৈরি হচ্ছে, আধানের মেরুকরণ হচ্ছে। এটা হলো ডেল্টা মাইনাস, এটা হলো ডেল্টা প্লাস। তাহলে এটা বন্ধনে তোমার হচ্ছে গিয়ে আধানের মেরুকরণ হয়ে গেছে। এই বন্ডগুলোকে বলবো পোলার। এবার খেয়াল করে দেখো, কেন বলছি না, সম্পূর্ণরূপে তো নিয়ে নেয়নি, আর এই সম্পূর্ণরূপে ছেড়ে দেয়নি, কিছুটা পেয়েছে। এই বন্ধনগুলোকে বলবো এই পোলার বন্ধন। তাহলে একটা বন্ধনে কে কত বেশি পোলার হবে সেটা মাপতে হবে। তাহলে বন্ধনের পোলারিটি যার দ্বারা মাপা হয় তাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। তাহলে বন্ধনের পোলারিটি যার দ্বারা পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্ট এটা একটা ভেক্টর রাশি, এটার একটা অভিমুখ আছে। তুমি তো দেখলে একটা বন্ধন যদি পোলার হয়, একজন ডেল্টা মাইনাস একজন ডেল্টা প্লাস, অবভিয়াসলি যদি তোমার এইটার ক্ষেত্রে যদি ডেল্টা মাইনাস পাই, এটা যদি ডেল্টা প্লাস পাই, এর ডাইপোল মোমেন্টটা, এই বন্ধনের পোলারিটি, এই বন্ধনের যে ডাইপোল মোমেন্ট, বন্ধনের ডাইপোল মোমেন্টকে বলা হচ্ছে বন্ড মোমেন্ট, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সেইটাকে আমি দেখাবো কিভাবে না, ডেল্টা প্লাসের থেকে ডেল্টা মাইনাসের দিকে এক্সটেন্ড করবে। এখন তোমার এটা দেখলে প্রথমেই মনে হতে পারে এটা কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। তাহলে সেইটাকে আটকানোর জন্য, মানে তাকে না বোঝানোর জন্য, যাতে তুমি ভুল না বোঝো, তার জন্য নিচের দিকে একটা ছোট্ট করে প্লাস দেওয়া হয়। এই প্লাসটা ইন্ডিকেট করছে কি না, এটা হচ্ছে বন্ড মোমেন্টটাকে, অর্থাৎ বন্ধনের পোলারিটি। বন্ধনের পোলারিটি কি ডাইপোল মোমেন্ট দিয়ে মাপা হয়, তাহলে বন্ধনের পোলারিটিকে বলা হচ্ছে বন্ড মোমেন্ট।
এবং এটা মাপার উপায় কি বলছে যে ডাইপোল মোমেন্ট যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করে থাকি, মিউ সমান, তাহলে একটা মেরুর আধান এবং দুটো মেরুর মধ্যবর্তী দূরত্বের গুণফল, মানে ই ইন্টু এল। এটা কি, আমি এই যে বন্ধনটা দেখিয়েছিলাম, ডেল্টা মাইনাস এ হচ্ছে ডেল্টা প্লাস, ধরো এর পরিমাণটা হচ্ছে আমি স্মল ই ধরে নিয়েছি, তাহলে এটা কি মাইনাস, মানে নেগেটিভ চার্জের ই পরিমাণ, তাহলে এ কি হবে পজিটিভ চার্জের ই পরিমাণ, রাইট? তাহলে পজিটিভই হোক আর নেগেটিভই হোক, মানে অ্যাকচুয়াল মানটা কত, মানটা হচ্ছে ই, এর ক্ষেত্রেও ই, এর ক্ষেত্রেও ই। তার মানে বলছে মিউ মানে কোনো একটা মেরুর আধান এর মান, আধানের মান, সে প্লাসই হোক মাইনাস, আমি শুধু মানটা নেব, কোনো একটা মেরুর আধান এবং মেরু দুটোর মধ্যবর্তী যে দূরত্ব তাদের গুণফলটাকে বলা হচ্ছে তোমার তার ডাইপোল মোমেন্ট। এটা যদি বন্ধনের ডাইপোল মোমেন্ট হয় তাকে বলে বন্ড মোমেন্ট, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা কোন দিক থেকে কোন দিকে এক্সটেন্ডেড হবে না, অবভিয়াসলি প্লাসের থেকে কোন দিকে যাবে, মাইনাসের দিকে, এবং তার চিহ্নটা কিভাবে দিতে হয় বলেছিলাম। এইবার দেখো, তাহলে আমি যদি সিজিএস এ বলি, সিজিএস এর মানটা কি হবে, মানে ইউনিটটা কি হবে, ইকে কি দিয়ে প্রকাশ করছি, ইএসইউ, আর ডিস্টেন্সটা কত, সেন্টিমিটার। তাহলে সিজিএস এ যে ডাইপোল মোমেন্ট, সেই ডাইপোল মোমেন্টের ইউনিটটা কি হচ্ছে, ইএসইউ সেন্টিমিটার, সিজিএস এ ডাইপোল মোমেন্টের ইউনিট। এসআই কি হবে, কুলম ইন্টু কি মিটার, তাহলে সিজিএস ইএসইউ সেন্টিমিটার আর এসআই হচ্ছে কুলম মিটার। এইবার একটা মজার ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে সিজিএস এ যেটা আমি ইএসইউ সেন্টিমিটার বলছি সেটাকে আরেকটু বড় ইউনিট দিয়ে প্রকাশ করব। ধরো আমি বলছি একটা ইলেকট্রনের যে আধান সেটা হচ্ছে কত, ধরো আমি বলছি এ একটা ইলেকট্রনের আধানের এক্স ভগ্নাংশ লাভ করেছে, ধরো আমি বলছি এটার মান হচ্ছে মাইনাস এক্স ই, তাহলে এটা কত হবে প্লাস এক্স ই। তার মানে কোনো একটা মেরুর আধানটা কত হচ্ছে, তুমি যদি সিজিএসই বলো তাহলে কত হচ্ছে, দ্যাট ইকুয়াল টু এক্স ইন্টু একটা ইলেকট্রনের আধান কত 4.8 ইন্টু 10⁻−10 ইএসইউ। এক্স মানে 1/5 হতে পারে, 1/10 হতে পারে, 1/100 হতে পারে, যা হোক হতে পারে, ইন্টু এদের যে ডিস্টেন্স, দুটো মেরুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা সাধারণত কিসে প্রকাশ করে থাকি, আমরা সাধারণত প্রকাশ করে থাকি তোমার হচ্ছে গিয়ে সেন্টিমিটার, মানে অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমে প্রকাশ করে থাকি, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মনে রাখবে, অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এটা যদি অ্যাংস্ট্রমে প্রকাশ করো, সে ওয়াই অ্যাংস্ট্রম, তার মানে আমি যদি এদের ডিস্টেন্সটা যদি ওয়াই অ্যাংস্ট্রম ধরি তাহলে কত হবে, ওয়াই ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। তুমি সিজিএস এ ডাইপোল মোমেন্টের মান কত ধরেছ, ইএসইউ সেন্টিমিটার, তাহলে দ্যাট ইকুয়াল টু হবে কত না এক্স ইন্টু ওয়াই ইন্টু 4.8, এক্স ইন্টু ওয়াই ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। তাহলে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার, এইটাকে বলা হচ্ছে কত, দ্যাট ইজ 1 ডিভাই, এটাকে বলা হচ্ছে 1 ডিভাই, 1 ডিভাই। এইটাই হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে ডাইপোল মোমেন্টের হচ্ছে গিয়ে বড় একক।